আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিবা আফরোজ। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দুপুর 12:30টায় দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ভার্চুয়ালি সভায় সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে বেলা 3টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি শতাধিক আসনে আংশিক এমপি প্রার্থীর তালিকা প্রকাশ করতে পারে। রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই বৈঠকে, এমনটাই ধারণা করা হচ্ছে। বাংলাদেশ খুব সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবে তা আগামী নির্বাচনের উপর নির্ভর করবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে কমিশন। সকালে জাতীয় নির্বাচনে আনসার ভিডিপি ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও 2025-26 সালের চতুর্থ ধাপের আনসার প্লাটুন সদস্যদের মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমের পরিদর্শন শেষে এই মন্তব্য করেন তিনি। এ সময় দেশব্যাপী বাহিনীর বিশাল নেটওয়ার্ক কাজে লাগিয়ে যে কোনো অপপ্রচার রোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখার আহ্বান জানান সিইসি। একই সঙ্গে এআই এর অপপ্রচার ঠেকানো সহ সুষ্ঠু ভোট নিশ্চিতে ভোটার, রাজনৈতিক দল, সাংবাদিক ও বিভিন্ন বাহিনীর সহযোগিতা চান সিইসি। এআই এর অপব্যবহার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটায় ফেলা সম্ভব। এটা আমাদের বাহিনীর সদস্যদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়াপড়শি যাদের সাথে কথা হয়, যে আপনারা সত্য মিথ্যা যাচাই না করে এবার সত্যটা যাচাই না করে দয়া করে কোনো সংবাদ, কোনো ফেসবুকের কোনো রিপোর্ট আপনারা শেয়ার করবেন না। জুলাই আন্দোলনে রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করা সহ দুজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে নেওয়া হচ্ছে এই সাক্ষ্য। আজ 2 জন সাক্ষী দেবেন বলে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে। এর আগে গত 27 অক্টোবর দ্বিতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দেন গুলিবিদ্ধ শিশু বাসিত খান মুসার বাবা মোস্তাফিজুর রহমান। আর 23 অক্টোবর প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন কার্নিশে ঝুলে থেকে গুলিবিদ্ধ হওয়া সেই আমির হোসেন। সকালে এই মামলার একমাত্র গ্রেপ্তার আসামি পুলিশের সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ট্রাইব্যুনালে আনা হয়। মেট্রো রেলের নকশায় ভুল, নিম্নমানের সরঞ্জাম ব্যবহার, ঠিকমতো বুঝে না নেওয়া সহ বিভিন্ন কারণে সাম্প্রতিক দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ডিএমটিসিএল পরিচালক ফারুক আহমেদ। তবে তদন্তের পরই নিশ্চিতভাবে দুর্ঘটনার কারণ জানা যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। সকালে মেট্রো রেল প্রকল্প এবং এর পরিচালনায় সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমটিসিএল পরিচালক। বলেন, গত বছরের ঘটনার পর প্রত্যক্ষ এবং ড্রোনের মাধ্যমে ইন্সপেকশন করা হয়েছে। মেট্রোর 50 বছরের ওয়ারেন্টি থাকায় অসহায়ত্ব প্রকাশ করেন এই কর্মকর্তা। একই সাথে রাজনৈতিক দল সহ যারা পিলারে পোস্টারিং করছেন তাদের সরে আসার আহ্বান করেন ফারুক আহমেদ। টাঙ্গাইলের ঘাটাইলে বাবা মুক্তার আলীর ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হয়েছেন 3 বছরের মেয়ে তোহা। গেল রাত 10টার দিকে উপজেলার কাইতকাই গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছে বাবা মুক্তার আলী। পরিবার জানায়, মুক্তার আলী প্রায় 1 বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। ঘটনার রাতে হঠাৎ ক্ষিপ্ত হয়ে ঘুমন্ত মেয়ের গায়ে ঝাঁপিয়ে পড়ে, এরপর ছুরি দিয়ে বুক ও পেটে আঘাত করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাপে মেয়েটা মারছে,
ছিল, ডাক্তার চিকিৎসা করতেছে, কবিরাজ চিকিৎসা করতেছে। আজকে রাত্রে চুরিদা গাও দা মেয়ের মাইরা হয়েছে। বাসায় আগে থেকে একটু ডিবি ছিল, পরে চাকরি দিয়ে গাল দিয়ে মারছে। আমার কাছে বিচার চাই, পরে জানের বদল জান আমি নিবার কই আনব, মৃত্যুর বদল মৃত্যু আমি চাই। টানা 3 দিনের বৃষ্টির পর ঘন কুয়াশায় ঢেকে গেছে দিনাজপুর ও কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে যানবাহন। ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে সমস্যায় পড়েছেন শ্রমজীবী মানুষ। অনেকে শীতের কাপড় পরে বের হচ্ছেন কর্মস্থলে। এদিকে গেল 3 দিন বৃষ্টির পর কুড়িগ্রামে কমতে শুরু করেছে তাপমাত্রা। কুয়াশার সাথে ঠান্ডা বাতাসের কারণে অনেকেই সকালে ঘর থেকে বের হচ্ছেন না। 22 অক্টোবর থেকে শীতকালীন তাপমাত্রা রেকর্ড শুরু হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দুপুর 12:30টায় দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ভার্চুয়ালি এই সভায় সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে বেলা 3টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান। দর্শক, এই মুহূর্তে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রয়েছেন সহকর্মী রুদ্র রফিক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রফিক, জানাবেন যে বৈঠকে অংশ নিতে নেতাকর্মীরা ভিতরে প্রবেশ করেছেন কিনা এবং কি নিয়ে বৈঠক হতে পারে এমন কোনো তথ্য এখন পর্যন্ত জানতে পেরেছেন কিনা? আবিবা, আরও আধা ঘন্টা পরে আসলে মিটিং শুরু হবে। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি, 1 মিনিট আগেই স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান তিনি কার্যালয়ে প্রবেশ করেছেন। ইতিমধ্যে কিন্তু এই মিটিংটি ঘিরে দলীয় পর্যায়ে নানা ধরনের জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে এবং নেতাকর্মীদের ভিতরে কিন্তু একটু উৎসাহ দেখা যাচ্ছে। আমরা কার্যালয়ের সামনে দেখছি যে বেশ কিছু নেতাকর্মী, উৎসুক নেতাকর্মী তারা কিন্তু অবস্থান করছেন। আজকে স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ মিটিংটি আসলে আমরা ইতিমধ্যেই দলীয় সূত্রে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে চলমান রাজনৈতিক নানান ইস্যু রয়েছে, বিশেষ করে সামনে নির্বাচনের প্রস্তুতি সহ গণভোট নিয়ে একটি সংকট রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে, সে বিষয়ে আসলে আলোচনা হতে পারে। পাশাপাশি কিন্তু গতকালকেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ঐক্যবদ্ধ থাকার জন্য। বিশেষ করে দলীয় মনোনয়নের ক্ষেত্রে কিন্তু বার্তা দেওয়া হয়েছে এবং দলীয় মনোনয়ন চূড়ান্ত করার ব্যাপারে কিন্তু নেতাকর্মীরা যেমন উৎসুক হয়ে বসে রয়েছেন এবং সেই সাথে কিন্তু দলীয় সর্বোচ্চ পর্যায়ে এটি নিয়ে আলোচনা চলছে। সব মিলিয়ে কিন্তু নেতাকর্মীরা আসছেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী আইনি রয়েছেন। তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব আজকের বৈঠকের বিষয়ে। দলের স্ট্যান্ডিং কমিটি আছে, ওনারা আলোচনা করে চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে পরবর্তী করণীয় বা নির্ধারণী সব কিছুই জানাবেন। যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে আসছেন, তিনি গতকালকেও বলেছেন যে আমরা সকল প্রস্তুতি নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের দৃঢ় বিশ্বাস আমরা একটা ভালো সংবাদের অপেক্ষায় থাকবো। আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনাদের ফেসিবাদ বিরোধী আন্দোলনে যে সমস্ত রাজনৈতিক অন্য দলের নেতারা ছিলেন তাদেরকে কোন কোন আসন ছেড়ে দিবেন সে বিষয়ে গতকালকে নিশ্চয়ই আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য খুব সুস্পষ্টভাবে শুনেছেন। তিনি বলছেন এবং ওনার প্রস্তুতি সম্পর্কে, দলের প্রস্তুতি সম্পর্কে উনি বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। আমার মনে হয় এর বাইরে আপাতত কিছু না বলাই ভালো। সবকিছু আপনারা জানেন, তাও আমি জানি না, আমি এলাকায় ছিলাম, এই সকালবেলা এসেছি। হাবিবা, আসলে শুনছিলেন যে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানি তিনি কথা বলছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন একে একে কিন্তু স্থায়ী কমিটির সদস্যরা প্রবেশ করছেন। আমরা দেখছেন যে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি কার্যালয়ে প্রবেশ করছেন। আজকের এই বৈঠকটি নিয়ে কিন্তু নেতাকর্মীদের ভিতরে এক ধরনের উৎসাহ বিরাজ করছে। বিশেষ করে রাজনৈতিক যে সংকট চলছে সেই সংকটের একটি সমাধান সেটি আসতে পারে। দলীয় ফোরামে আসলে
নীতিগতভাবে কিছু সিদ্ধান্ত আসলে নেওয়া হতে পারে, বিশেষ করে দলীয় মনোনয়নের ব্যাপারে আজকের এই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে আসলে কি বিষয়ে আসলে বৈঠকটি অনুষ্ঠিত হবে চূড়ান্তভাবে আমরা জানতে পারবো বিকেল 3টার সংবাদ সম্মেলনে। বৈঠকের বিষয় কিন্তু সে সময় তুলে ধরা হবে। হাবিবা, আসলে আমাদেরকে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে বৈঠকের চূড়ান্ত কি হলো সে নিয়ে। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছেন আইন উপদেষ্টা, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুযোগ নাই, সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন। উপদেষ্টা পরিষদের সভায় 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়। ধন্যবাদ। প্রশ্ন। জি, আদেশটা কবে জারি হতে পারে বা কি এটা সিদ্ধান্ত কি? আমার নাম তামিম, আমি আজকের পত্রিকার রিপোর্টার। জি, কি বলেছেন? মানে যে আদেশ যেটা, সেটা আসলে কবে জারি হতে পারে বা কি সিদ্ধান্ত কি এই বিষয়ে? তো এখানে তো আমরা রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ওনারা 15 বছর একসাথে আন্দোলন করেছে। আমরা ওনাদেরকে একটু সময় দিতে চাই। ওনারা একটু যেসব বিষয় উল্লেখ করলাম সেগুলো বিষয়ে নিজেরা আলোচনা করে এগ্রি করতে পারে নাকি আমরা একটু দেখি। স্যার, আমি মনির ইউসুফ পারভিন বলছি, দৈনিক কালবেলা থেকে। জি জি। আজকের মিটিং এ যা আলোচনা হয়েছে তা আপনাদের লিখিতভাবে আমি জানিয়েছি। এর বাইরে কিছু বলার কোনো স্কোপ নাই, কোনো প্রয়োজন নাই। স্যার, আমার নাম মনিরুজ্জামান উজ্জ্বল। স্যার, আমার নাম ইউসুফ আরিফিন, আমি দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি। আপনারা যে 1 সপ্তাহ আলটিমেটাম দিয়েছেন দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে, তারা যদি আলোচনা ব্যর্থ হয়, ঐক্যমত্যে না বসতে পারে, সেক্ষেত্রে গভর্নমেন্টের দায়িত্ব কি হবে? গণভোট দিয়ে সরকার কি সিদ্ধান্ত নেবে? আমরা কোনো আলটিমেটাম দেই নাই, আমরা আহ্বান জানিয়েছি। আলটিমেটাম শব্দটা আমি আপত্তি করছি। আর আমরা অপেক্ষা করব, তারপর অবশ্যই সরকারের মতো অ্যাক্ট করবে। দর্শক, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আইন উপদেষ্টার বক্তব্যের অংশবিশেষ দেখছিলেন। এ পর্যায়ে খেলার খবর। বাংলাদেশের ক্রিকেটে একীভূত করতে প্রথমবারের মতন ক্রিকেট কনফারেন্সের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রোববার রাতে এক ভিডিও বার্তায় বিষয়টি জানায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মূলত দেশের ক্রিকেটকে এক ছাদের নিচে নিয়ে আসতে আগামী 9 ও 10 নভেম্বর অনুষ্ঠিত হবে এই কনফারেন্স। বিসিবি সভাপতি নির্বাচিত হওয়ার আগে এমন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিলেন বুলবুল। ভিডিও বার্তায় তিনি জানান, দেশ জুড়ে ছড়িয়ে থাকা প্রতিটি স্টেক হোল্ডারদের নিয়ে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে চায় বোর্ড। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।